ভুবন মাঝির নৌকায় শুধু মৃত মানুষরাই ওঠে, এই কথাটা গ্রামের বাতাসে ভেসে বেড়ায় ঠিকই, কিন্তু কেউ মুখে আনতে চায় না সহজে। হয়তো ভয়, কিংবা হয়তো মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে গ্রামের লোকেদের। তাছাড়া গ্রামগঞ্জে এমন কত কথাই তো ছড়ায়, অনেক সময় সেসবের কোনো ভিত্তিও থাকে না। তবে লোকের মনে কিছুটা ভয় থাকলেও দিনের বেলায় ঠিক ততটা জাঁকিয়ে বসে না সেটা। এই যেমন বৈহেদি নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছে বাদল, হরেন আর নিতাই। তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর এক বৃথা চেষ্টা করে চলেছে মাথার ওপরে ছাউনি দেওয়া গাছটা। এই তিনজনের আড্ডার বিষয়ও কিন্তু ওই ভুবন মাঝি আর তার পুরনো আমলের নৌকা। বলি, হ্যাঁ রে নিতাই, ভুবন পাগলাটা কি আজও বেরিয়েছে নৌকা নিয়ে? হ্যাঁ, বেরোবে না আবার? এই বৃষ্টি মাথায় করে ওই লোক তো মাঝ নদীতে ঘুরছে। আর লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আরে ছাড় তো, ওর কথা বলে কি লাভ? জন্ম থেকেই তো দেখছি লোকটা আধ পাগল। আধ পাগল? আমি তো বলি পুরোটাই পাগল। দিনের বেলা তাও দুটো কথা বলে, রাত নামলেই যেন মুখে কুলু পানি, কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আজ ছম করে ওঠে একবারে। ঠিক বলেছ বাদলদা। সেদিন রাতের বেলা আমার শায়কের শরীর খারাপ, ওপারের বৈদ্যকে ডাকতে যাব, দেখি ঘাটের ওপর নৌকা বাঁধা আছে। ভাবলাম ডেকে নিয়ে যাই, কিন্তু ওর কাছে যেতেই বুকের ভেতরটা কেমন ধরাস করে উঠল। কেন রে, কি হয়েছিল? দেখি নৌকার লণ্ঠনটা মিটমিট করে জ্বলছে, আর ভুবন মাঝি একা একাই কথা বলছে। বিড়বিড় করে কী সব যেন বলছিল, কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হলো নৌকার ওপর যেন আরও কেউ একটা বসে আছে। পাগল মানুষ একা একাই কথা বলে। তবে হ্যাঁ, রাতের বেলা ওর নৌকায় ওঠার সাহস আমার নেই। পাগল মানুষ কখন কি ঘুরে বেঁচে তার ঠিক আছে। মাঝ নদীতে নিয়ে গিয়ে যদি ডুবিয়ে দেয়। মানুষটা বড় দুঃখী। বউ মেয়েটা তো ওই নদীর জলেই। হ্যাঁ, সে তো অনেক বছর আগেকার কথা। তাই বলে কি মানুষ এমন হয়ে যায়? লোকে বলে ওর মাথায় নাকি দোষ আছে। দোষ না ছাই, সব কিছু না, লোকটাই তো একটা আস্ত রহস্য। দিন রাত ওই নদী আঁকড়ে পড়ে আছে, কি যে করে কে জানে। হ্যাঁ, কিছু মানুষ নদীকেই সব ভাবে। ভুবন মাঝিরও হয়তো ওই নদীই জীবনের সব কিছু। ভুবন মাঝিকে নিয়ে পার্থর কানেও যে সব কথা আসেনি তা কিন্তু নয়। সেও ভুবন মাঝিকে নিয়ে গ্রামের আর পাঁচটা ছেলের মতোই ভয় পায়, এড়িয়ে চলে। কিন্তু কোনো কালেই সে ভাবেনি ভাগ্য ওকে এক চরম বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে। আজ আকাশটা বড্ড হাহাকার করে চলেছে। বিদ্যুতের ঝলকানির সাথে সাথে চারিদিক ক্ষণিকের জন্য হয়ে উঠছে আলোকিত, আর তারপরে আবার মিশকালো ও পুরস্কার পান। অন্ধকার। পার্থর মা অসুস্থ, ঘরে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। বুকের ব্যথাটাও বেড়েছে তার। ওপারের গ্রামের বৈদ্যই একমাত্র ভরসা। তাই আর দেরি না করে বেরিয়ে পড়েছে পার্থ। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট কিছুই বোঝার উপায় নেই। ঘাটে এসে পার্থকে হতাশ হতে হলো, কারণ নৌকা বলতে কিছুই নেই সেখানে। তবে একটু অপেক্ষা করতেই একটা নৌকা ভেসে আসতে দেখল সে। ভুবন মাঝির নৌকা। শিরশির করে উঠল পার্থর শরীর, কিন্তু অসুস্থ মায়ের কথা মনে পড়তেই সব ভয় উধাও হয়ে গেল ওর। মাঝি, ও ভুবন মাঝি। নদীর পাড়ে নৌকা ভেরালো ভুবন মাঝি। চেহারায় কোনো ভাবান্তর নেই। ভুবন মাঝিকে আগেও কখনো কথা বলতে শোনেনি পার্থ, তবে আজ শুনল। কোথায় যাবেন? আমার মায়ের খুব শরীর খারাপ, ওপারের গ্রামে যেতেই হবে। বৈদ্যর বাড়ি থেকে ওষুধ আনতে হবে মাঝি। চিন্তার কিছু নেই, নৌকায় উঠে বসুন। পার্থ আর দ্বিতীয়বার ভাবল না, লাফ দিয়ে উঠে পড়ল নৌকায়। ভুবন মাঝি জলে নৌকাটা ভাসাতেই পার্থর হঠাৎ মনে পড়ল যেন এক অজানা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে সে। বৃষ্টি আর নদীর জলের কলকল আওয়াজ বাদে আর কিছুই কানে আসছে না। চুপচাপ বৈঠা বেয়ে চলেছে ভুবন মাঝি। লণ্ঠনের স্বল্প আলোয় বেশ রহস্যময় লাগছে তার চেহারা। মাঝ নদীতে নৌকা পৌঁছতেই আরও বাড়ল বৃষ্টির বেগ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
শুধু লণ্ঠনের আলোয় চিকচিক করছে নদীর জল। সত্যি বলতে বেশ ভয় করছে পার্থর, কিন্তু মায়ের কথা ভেবে মনকে শক্ত রাখার চেষ্টা করছে সে। ভুবন মাঝির মুখে তখনও কোনো কথা নেই। আরও অদ্ভুত ব্যাপার হলো, তার বৈঠা চালানোর মধ্যেও কোনো শব্দ নেই। মনে হচ্ছে যেন জল কেটে নয়, বাতাসে ভেসে এগিয়ে চলেছে নৌকা। হঠাৎ বৈঠা চালানো থামিয়ে দিল ভুবন মাঝি। কি হলো মাঝি? থামলে কেন? ভুবন মাঝি কোনো উত্তর দিল না। কান পেতে কি যেন শোনার চেষ্টা করছে সে। পার্থ কান পাতল, কিন্তু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। তবে একটু পরেই হঠাৎ অন্ধকারের মধ্য থেকে ভেসে এলো একজন পুরুষের গলার আওয়াজ। মাঝি, ও মাঝি, একটু দাঁড়াও। পার্থ কিছুটা ভড়কে গেল। এই নির্জন পাড়ে দুর্যোগের রাতে কে ডাকছে তা সে ভেবেই পেল না। তবে ভুবন মাঝি কিন্তু একটু অবাক হয়নি, অন্তত তাকে দেখে এমনটাই মনে হলো। একটু পরেই পার্থ চমকে গিয়ে দেখল নৌকায় ওর পাশেই হঠাৎ আবির্ভূত হয়েছে এক লোক। কোথা থেকে কিভাবে লোকটা নৌকায় হাজির হলো তা সে জানে না। আমাকে একটু পার করে দাও মাঝি। ঠিক আছে, বসে থাকুন। তার চেহারাও ভুবন মাঝির মতোই একদম ভাবলেশহীন। তবে পার্থকে অবাক করে দিয়ে কোনো ভূমিকা ছাড়াই রীতিমতো গল্প জুড়ে দিল লোকটা। অবশ্য সেগুলোকে গল্প নয়, দুঃখের বিলাপ বলাই ভালো। মাঝি, তুমি তো সবই জানো, আমার বউটা সে তো আর নেই। হ্যাঁ জানি, আগেও বলেছেন। সবাই বলে সে নাকি গলায় দড়ি দিয়েছে, কিন্তু ওরা সত্যিটা জানে না। আমি জানি, আমি সব জানি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। অবাক হয়ে দুজনের আলাপ শুনছে পার্থ। বিশেষ করে লোকটার আজগুবি কথাগুলোর অর্থ বুঝতে বেশ কষ্ট হচ্ছে ওর। আমার আমার ছেলেটা গোপালকে খুঁজে পাচ্ছি না মাঝি। সে কোথায় গেল বলো তো? হ্যাঁ, এ বাপটাকে দুশ্চিন্তায় ফেলে কোথায় চলে গেল গোপাল? গোপাল এবার কোনো উত্তর দিল না ভুবন মাঝি। শান্তভাবে শুধু বৈঠা বেয়ে চলেছে সে। এই জানো তো, আমিও আর বেঁচে নেই। ওরা আমাকে শেষ করে দিয়েছে, কিন্তু আমি গোপালকে খুঁজে বের করবই। সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল পার্থর। লোকটা নাকি মৃত, এটা কি ধরনের হেয়ালি তা বুঝে উঠতে পারল না সে। ওদিকে ভুবন মাঝির মুখে তখনও কোনো অভিব্যক্তি নেই, যেন মানুষ তো এসব কথায় অভ্যস্ত। পার্থর মনে হলো কোনো দুঃস্বপ্ন দেখছে সে। অবাস্তব লাগছে সব কিছুই। ভুবন মাঝিকে নিয়ে গ্রামের মানুষের ভয় কি তাহলে অমূলক নয়? এমন একটা প্রশ্ন উঁকি দিয়ে গেল পার্থর মনে। পার্থর এমনটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে, কেননা গ্রামে ভুবন মাঝিকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়। সেটা তো আর দুটো একটা ঘটনা নয়। ভুবন মাঝিকে নিয়ে গ্রামে ছড়িয়েছে বহু ঘটনা। এই যেমন কয়েকদিন আগের কথা, সকাল সকাল গ্রামের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বাদল আর হরেন। কথায় কথায় উঠে এলো ভুবন মাঝির প্রসঙ্গ। গতকাল রাতে নাকি ভুবন মাঝির নৌকায় আবার এক অদ্ভুত কাণ্ড ঘটেছে, শুনেছো নাকি? আবার কি হয়েছে? ওই যে নেপাল বলছিল আর কি, ও নাকি নৌকা নিয়ে ওপার থেকে ফিরছিল, তখন দেখে ভুবনের নৌকায় এক মহিলা বসে কাঁদছে। মহিলা? ওই ঝড়ের রাতে? এই কে সে? সেটাই তো প্রশ্ন। নেপাল বলল মহিলা নাকি বারবার একই কথা বলছিল, আর সেটা হলো ওর স্বামীটা নাকি একটা খুনি। ওকে মেরে ওই স্বামী রটিয়ে দিয়েছে যে তার বউ আত্মহত্যা করেছে। তা ওই নারী ভুবন মাঝির নৌকায় বসে নাকি কাঁদতে কাঁদতে বিচার চাইছিল তখন। এমনটাই দেখেছে নেপাল। কিছু বুঝতে পারলে? বলো কি? তারপর তারপর কি হলো? তারপর আর কি, সেই না অন্য পার থেকে কে যেন ভুবনকে দেখেছে, অমনি নাকি মহিলাটা হাওয়ায় মিলিয়ে গেল। নেপাল তো ভয়ে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে এসেছে। ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। ভুবনের নৌকায় কি হচ্ছে এসব?
আগেও কয়েকবার এমন ঘটনা শুনেছি। আমি তো আগেই বলেছি, ওই লোকটা বড় গোলমেলে। ওই নৌকাটা যেন তেন নৌকা নয়, ওকে বলে ওটা যেন অন্য কোনো জগতের দরজা। আরেকদিন সন্ধ্যায় গ্রামের রাস্তায় হাঁটছিল রতন আর কার্তিক। চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর আকাশের চাঁদটা মেঘের আড়ালে ঢাকা। জানিস কার্তিক, আমার তো ভাই আজকাল একা একা বেরোতেই ভয় করে। কেন রে, কি হয়েছে? ওই যে ভুবন মাঝির জন্য। সেদিন রাতে আমিও নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম, দেখি ওর নৌকায় একটা বুড়ো লোক বসে আছে। তো বুড়ো লোক থাকতেই পারে, নৌকায় কত লোকই তো পারাপার হয়। আরে না না, সেই বুড়ো লোকটা চিৎকার করে বলছিল, আমার মেয়ের জামাইটাকে আমি ছাড়বো না, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে, আমি ওকে শেষ করে দিয়েছি, আবার সুযোগ পেলে আবার মারবো। বলিস কি? এ তো ভয়ঙ্কর কথা। আরে আরও শোন, বুড়ো লোকটা ভুবন মাঝিকে বলছিল, মাঝি তুমি তো জানো আমি ওকে কেন মেরেছি। আর এই কথাটা শুনে ভুবন মাঝি শুধু মাথা নাড়ছিল, যেন সে সত্যি সব জানে। তারপর কি হলো জানিস? অন্য পাড় থেকে কে যেন ডাকতেই বুড়োটা একেবারে উধাও। তার মানে ওই বুড়ো লোকটাও? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস, ওই বুড়ো লোকটাও মৃত। আরে গ্রামের লোক এমনি এমনি বলে না, ভুবনের নৌকায় যারা ওঠে তারা কেউ এই জগতের নয়। যা বুঝলাম, যা রটে তার কিছুটা হলেও সত্যি। আবার ফিরে আসা যাক সেই রাতে। ভুবন মাঝি নৌকায় বসে আছে পার্থ, আর হাঁ হয়ে শুনছে সেই অদ্ভুত লোকটার কথা। তবে একটু পরেই ঘটল আশ্চর্য ঘটনা। লোকটা যখন তার মৃত স্ত্রী আর ছেলের জন্য বিলাপ করছে, ঠিক এমন সময় কোথা থেকে ভেসে এলো এক শিশুর ডাক। মাঝি, ও মাঝি। পার্থ অবাক হলো এই দেখে যে ডাকটা শোনা মাত্রই আচমকা থরথর করে কাঁপতে শুরু করেছে পাশে থাকা লোকটা। একটু পরেই পার্থ দেখলো তার পাশের জায়গাটা ধোঁয়ায় পূর্ণ হয়ে গিয়েছে, আর সেই লোকটার জায়গায় আবির্ভূত হয়েছে একটা 7-8 বছরের ছেলে। কি রে গোপাল, তুই এসেছিস? চুপচাপ নৌকায় বসে আছে ছেলেটা, আগের লোকটার মতোই। এই ছেলের চেহারাটাও কেমন ভাবলে সিন। তোমার নাম কি? আর তুমি এখানে একা একা কি করছো? তোমার বাড়ি কোথায়? আমি 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 গোপাল, আমার মা বাবা আর দাদুকে খুঁজে বেড়াচ্ছি। কি বলছো? এই রাতে তুমি একা একা খুঁজে বেড়াচ্ছ? কোথায় গিয়েছে ওরা? বাবা তো মাকে মেরে ফেলেছে, তাই দাদুও বাবাকে মেরে ফেলেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো পার্থর। একটা বাচ্চা ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে পার্থ কি বলবে ভেবে পেল না। তারপর আমি নদীর পাড়ে খেলতে গিয়ে জলে পড়ে যাই। দাদু আমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু দাদুও আর উঠতে পারিনি। আমি সবাইকে খুঁজে বেড়াচ্ছি। আপনারা কি দেখেছেন ওদের? কোনো জবাব দিল না পার্থ, হতবুদ্ধি হয়ে বসে রইল সে। এই ছেলেটিও যে আর পৃথিবীতে নেই তা বুঝতে বাকি রইল না পার্থ। গ্রামের লোকেদের মুখে শুনেছে সে ভুবন মাঝির নৌকায় এক বৃদ্ধ আর নারীকে উঠতে দেখা যায়। তারা কি বলে সেগুলোও নানাভাবে কানে এসেছে ওর। দুয়ে দুয়ে চার মিলিয়ে পার্থ যা বুঝলো তা হলো, যে লোকটা একটু আগে নৌকায় ছিল সে ছিল এই শিশুর বাবা। যে নারীর কথা গ্রামে উঠেছে সে হলো এর মা। এমনকি যে বৃদ্ধের কথা পার্থ শুনছিল সে হলো এই শিশুর দাদু। একই পরিবারের এক মর্মান্তিক পরিণতি। আর এই অতৃপ্ত আত্মাদের নৌকায় পারাপার করে ভুবন মাঝি। এসব ভাবতে ভাবতেই পার্থ হঠাৎ দেখল ওর পাশে থাকা গোপাল নামের সেই শিশুটা আর নেই। কখন কিভাবে চলে গেল বুঝতেই পারেনি সে।
এবার আর চুপ করে থাকতে পারলো না পার্থ। ভেতরের সমস্ত ভয়, বিস্ময় আর কৌতূহল যেন একসাথে বেরিয়ে আসতে চাইল। এসব কি? হ্যাঁ, মাঝি, এসব কি হচ্ছে? ওরা কারা? ভুবন মাঝি বৈঠা দিয়ে চলেছে শান্তভাবে। বৃষ্টিটা মোটেও কমেনি, সাথে বজ্রের ঝলকানিও হচ্ছে তখনও। ওরা অতীত, এই নদীর বুকে ওদের সব শেষ হয়ে গিয়েছে, তাই নদী ছেড়ে যেতে পারেনি। কিন্তু কিন্তু ওদের নৌকার তোলার দরকার কি তাহলে? ওই লোকটা যখন ডাকলো আমি মানা করতে চেয়েছিলাম। ভুবন মাঝির চেহারায় যদিও কোনো অভিব্যক্তির দেখা মিলছে না, তবে একরাশ ক্লান্তি মিশে আছে তার ওই চোখ জোড়ায়। ওদের ডাকে সাড়া দিতে হয়, ওদের অবহেলা করতে নেই। আমি যদি ওদের ডাকে সাড়া না দেই, তাহলে ওরা আপনার উপর ক্রুদ্ধ হবে, আপনার বিপদ হবে। আমার বিপদ হবে মানে? এই নদীর জলে অনেক হাহাকার জমে আছে। ওরা যখন কাউরে ডাকে তখন তাদের পার করে দিতে হয়, এটাই নিয়ম। আমি শুধু সেই নিয়মটাই পালন করি। পার্থর হঠাৎ এক উপলব্ধি হলো, ভুবন মাঝি আর যাই হোক না কেন কোনো পাগল নয়। মানসিকভাবে সে সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তার রহস্যটা আসলে অন্য জায়গায়। সেটা অবশ্য পার্থ এখনো ধরতে পারেনি। অবশেষে ওপারের ঘাটে এসে ভিড়ল নৌকা। কাঁপতে কাঁপতে চট করে নৌকা থেকে নেমে গেল পার্থ। বৈদ্যর বাড়িটা এখান থেকে সোজা গিয়ে ডান দিকে, তাড়াতাড়ি চলে যান, আমি ফিরে যাচ্ছি। চিন্তার কিছু নেই, কিছু সময় পর ভোরের আলো ফুটবে। এই ঘাটে গ্রামে ফেরার জন্য অনেক নৌকা পেয়ে যাবেন। রাত জুড়ে এমন সব অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়ার পর নিজেকে এখন সৌভাগ্যবান বলা উচিত নাকি দুর্ভাগা বলা উচিত তাই ভেবে পেল না পার্থ। তবে ভুবন মাঝি তার কোনো ক্ষতি হতে দেয়নি, এটুকুই যা ভরসা। পার্থর মনে অবশ্য তখনও অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই প্রশ্নগুলো করেই ফেলল সে। সব তো বললে মাঝি, আর এই অবধি তোমায় ভুবন মাঝি বলেই চিনেছি, কিন্তু তোমার আসল পরিচয় কি তা তো বললে না। আত্মারা তো আর কারো নৌকায় ওঠে না, তাহলে তোমার নৌকায় কেন উঠলো ওরা? তুমিই বা কেন এই দায়িত্ব নিয়েছো নিজের ঘাড়ে? পার্থর কথার কোনো জবাব দিল না ভুবন মাঝি। সত্যি বলতে পার্থ তার কাছে জবাব আশাও করেনি। রহস্যময় মানুষেরা কিছু রহস্য কখনোই প্রকাশ করে না। ভুবন মাঝিও হয়তো সেই দলেরই মানুষ। ভুবন মাঝি নদীতে নৌকা ভাসিয়েছে, আর ঘাটে দাঁড়িয়ে ঘোর লাগা চোখে সেই দৃশ্য দেখছে পার্থ। বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো, আকাশ পরিষ্কার, এমনকি চাঁদও দেখা যাচ্ছে এখন। সব কিছুই স্বাভাবিক, কিন্তু একটা জিনিস অস্বাভাবিক, আর সেই অস্বাভাবিক ঘটনা ঘটল একদম চোখের পলকে। আরে, এসব কি দেখছি আমি? পার্থ ভালো করে তাকিয়ে দেখল আবারও। একটু আগেও ভুবন মাঝি নৌকায় বসেছিল, কিন্তু এখন আর নেই সে। তার নৌকাটা একা একাই ভাসছে নদীর জলে, যেন ভুবন মাঝি এই জগতের অংশই নয়, যেন সে আলো ছায়ার ঊর্ধ্বে আলাদা কোনো জগতের বাসিন্দা। মনে মনে একটু হাসল পার্থ। লোকে যাকে পাগল বলে সে পাগল তো নয়, এমনকি মানুষও নয়। সে ওই নদীর অতৃপ্ত আত্মাদেরই একজন, কিংবা এমনও হতে পারে সে পুরোপুরি ভিন্ন কোনো এক অস্তিত্ব, যাকে বোঝা বা চেনার সাধ্য হয়তো পার্থর মতো সাধারণ মানুষের নেই।